ভাইয়া, তো তুমি এত রাতে আমার ঘরে? ভয়ে ভয়ে বললাম কথাটা, কারণ সামনে থাকা মানুষটা আমার দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, যেন ওই দৃষ্টি দিয়ে আমাকে ভস্ম করে দেবে। ভাইয়াকে এত রাতে আমার ঘরে দেখে ভয়ে আমার হাত পা অসাড় হয়ে আসছে। আমি ভয়ে ভয়ে ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ভাইয়া আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমিও ভয়ে ভয়ে পেছাতে থাকি। ভাইয়া একদম আমার কাছে এসে আমাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, ওই ছেলেটা কে ছিল? আমি ভয়ে ভয়ে বলে উঠি, কোন ছেলে ভাইয়া? জাঙ্কুক ভাইয়া আমাকে আরো শক্ত করে চেপে ধরে বলে উঠলো, যে ছেলেটা তোর হাত ধরেছিল। আমি আমতা আমতা করে বলে উঠি, ও তো আমার ফ্রেন্ড, ওর নাম বুগাম। জাঙ্কুক ভাইয়া আরো রেগে যায়, আমার ঠোঁটে স্লাইড করতে করতে বলে উঠে, ছেলেদের সাথে কিসের বন্ধুত্ব? এই বলে উনি আমার ঠোঁটে নিজের নখ দাবিয়ে দেয়। আমি ব্যথায় আ করে উঠি। উনি রেগে বলে, আজ থেকে আমি যেন তোকে কোনো ছেলের সাথে না দেখি, যদি দেখি তাহলে দেখে নিস আমি তোর কি হাল করি। আর অনেক ছাড় পেয়েছো তে পাখি, এবার সময় হয়ে গেছে তোমাকে আমার খাঁচায় বন্দি করার। অনেক উড়েছো, আর উড়তে দেওয়া যাবে না তোমাকে, সময় এসে গেছে তোমার ডানা কাটার। এই বলে উনি আমার কপালে ঠোঁট ছুঁয়ে বেলকনি দিয়ে চলে যায়। আমি উনার যাওয়ার দিকে তাকিয়ে হাঁপ ছেড়ে বাঁচি। আমি কিনতে সবে মাত্র কলেজে জয়েন হয়েছি। আমার বড় একটা ভাই আছে, বাবার সাথে বিজনেস সামলাই। জিওন জাংকুক আমার বড় চাচার ছেলে। আজ কয়েকদিন হয়েছে লন্ডন থেকে এসেছে। এতদিন আমি ভালোই ছিলাম, কিন্তু উনি আসতে আমি এক দ্বন্দ্ব শান্তি পাচ্ছি না। উনাকে আমার খুব ভয় লাগে, একদম বদমেজাজি সাইকো একটা। আমি আর কিছু না ভেবে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। সকালে আম্মুর ডাক শুনে লাফ দিয়ে উঠলাম, কারণ যদি না উঠি তাহলে আম্মুর হাতে খুন্তির মায়ের খেতে হবে। তাই আর শুয়ে না থেকে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। এসে দেখি আব্বু সোফায় বসে পেপারে মুখ গুজে আছে। আমি আব্বুকে দেখে বললাম, গুড মর্নিং আব্বু। গুড মর্নিং মামনি। তখনই আম্মু এসে আমার কাছে একটা চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, যা তোতে এটা নিয়ে জাঙ্কুককে দিয়ে আয়। আমি মনে মনে বলি, যার থেকে বেঁচে থাকতে চাই তার কাছেই বারবার নিজেকে সোপর্দ করতে হয়। দৌড় ছাই ভালো লাগে না কিছু। কি আর করব, আগত তো যেতেই হলো। না গেলে তো আমার মাদার বাংলাদেশ তার বিখ্যাত খুনতে নিয়ে হাজির হবে, সেই ভয়েই যেতে হচ্ছে। আমি ধীরে ধীরে সাইকো ব্যাটার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। বুকে একটা থুতু দিয়ে দরজায় নক করলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। কি করব বুঝতে পারছি না। দরজা একটু ধাক্কা দিতেই বুঝলাম দরজাটা ভেতর থেকে আটকানো নেই। আমি দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলাম। দেখি ভাইয়া বিছানায় নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ পাচ্ছি, বুঝলাম ভাইয়া শাওয়ার নিচ্ছে। এই ফাঁকে আমি চায়ের কাপটা টেবিলে রেখে চলে যেতে নিলাম। অমনি ওয়াশরুমের দরজাটা খট করে খুলে যায়, আর আমি সেদিকে তাকিয়ে এক ঝটকা খাই, একদম ক্রাশ খাওয়ার মতো ঝটকা। জাঙ্কুক ভাইয়ার কোমরে শুধু একটা টাওয়াল জড়ানো, চুলগুলো ভিজে কপালের সাথে লেপটে আছে। বুকের মধ্যে ছোট ছোট পানির কণাগুলো মুক্তা দানার ন্যায় চিকচিক করছে। কি যে সুন্দর লাগছে, একদম রসগোল্লার মতো। মন চাচ্ছে টুপ করে গিলে ফেলি। আমি এক ধ্যানে তাকিয়ে আছি। ভাইয়া আমার এই অবস্থা দেখে বলে, কি রে এভাবে তাকিয়ে আছিস কেন? আমি মানছি আমি খুব সুন্দর, তাই বলে আমার দিকে এমন খেয়ে ফেলা লুকে তাকিয়ে থাকবি? ভাইয়ার কথায় আমার হুঁশ ফিরে আসে। এতক্ষণ আমি ওই লোকটার দিকে বেহায়ার মতো তাকিয়েছিলাম, এখন কি ভাববেন উনি? আমি চোখ নামিয়ে নিয়ে মনে মনে বলি, ছি তে, তুই এতটা বেহায়া? তুই এতক্ষণ ওই সাইকোটার দিকে এভাবে তাকিয়েছিলি? আমি কোনো রকম নিজেকে সামলিয়ে বলে উঠি, আসলে ভাই আমি তোমার চা নিয়ে এসেছিলাম, টেবিলে রেখে গেলাম, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিও। এই বলে আমি চলে আসতে চাইলাম, অমনি ভাইয়া আমার হাতটা টেনে ধরে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ভাইয়া কেমন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলবেন ভাইয়া? ভাইয়া স্লো ভয়েসে নেশালো গলায় বলে ওঠে, তে পাখি, বলতে তো চাই অনেক কিছু, কিন্তু তোকে কাছে পেলে আমার সবকিছু এলোমেলো হয়ে যায়। আমি নিজের মধ্যে থাকি না জান, তোকে কাছে পেলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার গলায় মুখ ডুবিয়ে দেয়। উনার এমন স্পর্শে আমার সারা শরীর কেঁপে ওঠে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি করছে কি উনি? আমার চোখ বড় বড় হয়ে যায়, আমি যেন নড়চড় করতেও ভুলে গেছি। ভাইয়ার স্পর্শ আরো গভীর হচ্ছে, আর উনার এমন স্পর্শে আমার ভিতরেও যেন কিছু একটা হচ্ছে। বেশ কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। আমি আর কোনো কথা না বলে দৌড়ে ওনার রুম থেকে বেরিয়ে যাই। আমার রুমে গিয়ে জোরে জোরে হাঁপাতে থাকি। এটা উনি কি করলো আমার সাথে? ভাবতেই আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠেছে। কলেজে জিমিন আর আমি একটা গাছের নিচে বসে আছি। জিমিন আমার বেস্ট ফ্রেন্ড, একে অপরের প্রাণ। আমাকে এমন গোমরা মুখে বসে থাকতে দেখে বলে, কি রে তে, তুই এভাবে গোমরা মুখে বসে আছিস কেন? কি হয়েছে তোর?
আরে আর বলিস না, ওই সাইকোটা আসছে থেকে আমাকে জ্বালিয়ে মারছে। কে? ওই জাঙ্কুক ভাইয়া। তো কি করলো তোর সাথে? কি করেনি তাই বল। এতদিন আমি খুব শান্তিতে ছিলাম, কিন্তু ওই সাইকোটা এসে আমার সব শান্তি কেড়ে নিছে। জিমিন আমার কথায় হেসে দেয়। এই একদম হাসবি না বদমাইয়া, তোর দাঁত তুলে কটকটিওয়ালাকে দিয়ে দেবো কিন্তু বলে দিলাম। আমার কথায় জিমিন হাসি থামিয়ে দেয় আর বলে, জাঙ্কুক ভাইয়ার বোনের বিয়ে তাই না রে? আর এক সপ্তাহ পর বিয়ে। তুই কিন্তু পরশুই আমাদের বাড়িতে চলে যাবি, নয়তো তোর খবর আছে বলে দিলাম। আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা মেরি মা, যাবো। এই আমি তোর কোন জন্মের মা রে, আমাকে মা ডাকিস? জিমিন কপাল চাপড়ে বলে উঠে, আরে এটা তো কথার কথা। রাতে কারো উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় আমার ঘুমটা হালকা হয়ে গেল। তে তাকিয়ে দেখে কোনো এক ছায়ামূর্তি ঠিক তার কাছে ঝুঁকে আছে। তে যেই গলা ফাটিয়ে চিৎকার দিতে যাবে, অমনি সেই ছায়ামূর্তিটি তের মুখ চেপে ধরে এবং ধীর গলায় বলে, আরে আস্তে আস্তে, চিৎকার করিস না, আমি জাঙ্কুক। এভাবে সারের মতো চিৎকার করতে যাচ্ছিলি কেন? তে শুধু উমুম করছে। জাঙ্কুক তের মুখ থেকে নিজের হাতটা সরিয়ে আনে। তে সারা পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচে, আর একটুর জন্য দম আটকে আসছিল তার। জোরে জোরে কয়েকটা শ্বাস টেনে নেয় এবং জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে উঠে, এই তুমি এত রাতে আমার রুমে এসেছো কেন? কেন? তোকে দেখতে এসেছি আর তোকে আদর করতে। তে হক চকিয়ে যায় জাঙ্কুকের এমন লাগামহীন কথায়। তে আমতা আমতা করে বলে ওঠে, জাঙ্কুক ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেছো? কি সব আবোল তাবোল কথা বলছো? জাঙ্কুক তের দিকে নিঃশব্দ চোখে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, আমি পাগল, শুধু তোর জন্য পাগল রেতে পাখি। তোকে ছাড়া আমি নিজেকে এক মুহূর্তও ভাবতে পারি না। তোকে ছাড়া নিজেকে কেমন ফাঁকা ফাঁকা লাগে। মন চায় তোকে কলেজার ভিতর ঢুকিয়ে রাখি, এই দুনিয়া থেকে তোকে আমার বুকের ভেতর লুকিয়ে রাখি। জাঙ্কুকের এমন কথায় তের মনে একটা দমকা হাওয়া বয়ে গেল। হাত পা কেমন শিরশির করছে, বুক উঠানামা করছে, অজানা এক অনুভূতি হচ্ছে। জাঙ্কুক তের এমন অবস্থা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তের গলায় মুখ ডুবিয়ে দেয়। সকাল বেলাতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। নিচে এসে দেখে জাঙ্কুক সোফায় বসে আছে। তেকে দেখে জাঙ্কুক একটা চোখ টিপ মারে। তে এতে ভরকে যায় আর তা দেখে জাঙ্কুক মুচকি হাসি দেয়। কলেজে তে আর জিমিন ক্যান্টিনে বসে আছে। তে রাতের কথা ভাবছে আর আনমনে মুচকি মুচকি হাসছে। তা দেখে জিমিন বলে ওঠে, কি রে, তুই এমন মুচকি হাসছিস কেন? জিমিনের কথায় তে চমকে ওঠে এবং যথারীতি নিজেকে সামলিয়ে বলে, না এমনি। জিমিন ভ্রু কুঁচকে তাকায় তের দিকে। কিছু তো একটা ব্যাপার আছেই। তোর ভাব ভালো না, লক্ষণ খারাপ দেখছি। তে কিছু বলতে যাবে, তখনই একটা ছেলে এসে তাদের সামনে দাঁড়ায়। তে আর জিমিন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় ছেলেটার দিকে। ছেলেটা তাদের কলেজের একজন সিনিয়র, নাম ইয়নহু। কিন্তু হঠাৎ তাদের কাছে কি মনে করে এলো দুজন বুঝতে পারছে না। ইয়নহু তেকে উদ্দেশ্য করে বলে, তে আমি তোমাকে কিছু বলতে চাই, প্লিজ একটু শুনবে। তে ভাবে তার সাথে কি কথা থাকতে পারে ছেলেটার। জি ভাইয়া বলুন, কিছু পার্সোনাল কথা বলতে চাই। যা বলার ওর সামনেই বলুন ভাইয়া, আর যদি না বলতে পারেন তাহলে বলতে হবে না, চলে যান। ইয়নহু এবার একটা গোলাপ সামনে এগিয়ে দিয়ে আস্তে আস্তে বলতে শুরু করে, তে আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিনই তোমাকে আমার কাছে ভালো লেগেছিল। তখনও ভাবতে পারিনি তোমাকে আমি ভালোবেসে ফেলবো। প্রথমে ভালো লাগা থাকলেও সেটা ধীরে ধীরে ভালোবাসার রূপ নিয়েছে। আমি তোমাকে ভালোবাসিতে খুব বেশি ভালোবাসি। ইয়নহুর কথাতে অবাক হয়ে যায়। তে অবাকতার রেশ কাটিয়ে যেই ফুলটা হাতে নিতে যাবে, অমনি তার হাতে থাকা ফোনটা টন করে বেজে ওঠে। তে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় একটা মেসেজ এসেছে। সে মেসেজটা সিন করে দেখতে পায় সেখানে কালো অক্ষরে কিছু লেখা ফুটে আছে, তুমি যদি এই ফুলটা হাতে নাও তাহলে তোমার অবস্থা একদম খারাপ করে ছাড়বো বলে দিলাম। যে হাত দিয়ে ফুলটা নিবে ওই হাতটাই কেটে ফেলবো, আর ওই ছেলেকে তো আমি দেখে নেব। তে আশেপাশে তাকায়, তেমন সন্দেহজনক কাউকে পায় না। প্রায় সময় এই নাম্বার থেকে মেসেজ আসে, কিন্তু নাম্বারটা তে চেনে না। তে ইয়নহুকে বলে, ভাইয়া আমাদের জরুরি একটা ক্লাস আছে, আমরা এখন আসছি ভাইয়া। এই বলে কোন রকম জিমিনকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। এদিকে ইয়নহু অনেকবার ডাকলেও আর তে সাড়া দেয়নি। রাতে তে জাঙ্কুকের বোন জিসুর রুমে যায়। গিয়ে দেখে জিসু বিছানায় বসে কি যেন করছে। তে জিসুকে বলে ওঠে, কি গো বিয়ের কনে, কি করছো? জিসু তের কান ধরে বলে ওঠে, বেশি পেকে গেছিস তাই না রে? দাঁড়া, চাচিকে বলে তোকেও স্বামীর বাড়িতে পাঠিয়ে দেব। আপু কান ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। আর শোনো, আমি কোনোদিন বিয়েই করব না। জিসু তের কান ছেড়ে দিয়ে বলে, তাই না? দেখা যাবে কি হয়। আচ্ছা দেখে নিও। এই বলে দুজন একসাথে হেসে ওঠে। তে কলেজে কি করছে না করছে সব জিসুর কাছে বলেছে। কথায় কথায় সে ইয়নহুর কথা বলে দেয়। জিসু সব শুনে বলে ওঠে,
তাই নাকি? তোর মতো পেতনিকেও কেউ ভালোবাসে? তে মিসে রাগ দেখিয়ে বলে ওঠে, কি বললে আপু? আমি পেতনি? যাও, তোমার সাথে কোনো কথা নেই। জিসু এবার তেকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে আদরে কণ্ঠে বলে ওঠে, রাগ করে না সোনা, আমি তো এমনি মজা করছিলাম। তুই পেতনি হতে যাবি কেন? তুই তো খুব খুব সুন্দরী, একদম পুতুলের মতো। তে জিসুর এমন আদরে কথাই গলে যায়। সেও মুচকি হেসে জিসুকে জড়িয়ে ধরে। তে রুমে যেতেই দেখতে পায় তার বিছানায় জাংকুক শুয়ে আছে। তে কাছে গিয়ে কিছু বলতে যাবে, অমনি জাংকুক তেকে হ্যাঁচকা টানে নিজের উপর ফেলে দেয় এবং তের গলায় জোরে একটা কামড় বসিয়ে দেয়। তে ব্যথায় চোখ দুটো কিছু বন্ধ করে নেয় এবং কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, জাংকুক ভাইয়া ছাড়ো প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। জাংকুক তেকে ছেড়ে দিয়ে কানে ফিসফিস করে বলে ওঠে, এটা তোমার শাস্তি। তোমার সাহস কি করে হয় ওই ছেলেটার হাত থেকে ফুল নেওয়ার ইচ্ছে পোষণ করা? তে আহাম্মকের মতো চেয়ে থাকে জাংকুকের দিকে। এই লোকটা কিভাবে জানলো ইউনহুর কথা? তে অবাক হয়ে বলে ওঠে, তুমি কি করে জানো? তোর ব্যাপারে সবকিছুই জানি আমি, কোনো কিছুই আমার অগোচর হয় না রে জান। তোকে সব সময় আমার নজরে রাখি, বুঝলি? বুঝলাম, এবার ছাড়ো প্লিজ, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুমি হুটহাট আমার কাছে আসবে না তো? জাংকুক দুষ্টু হেসে বলে ওঠে, কেন জান, আমি কাছে আসলে কিছু হয় নাকি? তে আমতা আমতা করে বলে ওঠে, কি 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 হবে? শুধু অসভ্য কথাবার্তা, ছাড়ো আমাকে। জান, তোকে ছাড়া একদম থাকতে পারি না। তুই আমার অস্তিত্বের সাথে মিশে গেছিস। খুব শীঘ্রই তোকে আমার করে নেব। আর হ্যাঁ, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবি। আমার কথা না শুনলে বুঝতেই তো পারছিস তোর সাথে কি হতে পারে। আমি গেলাম, তুই এখন ঘুমিয়ে পড়। এই বলে জাংকুক তের বাগালে টুপ করে একটা চুমু খেয়ে রুম থেকে চলে যায়। সকালে জিসু ডাকেতে ঘুম ঘুম চোখে তাকায় এবং বলে, আপু আর একটু ঘুমাতে দাও, জাস্ট 5 মিনিট। যিশু বিরক্ত নিয়ে বলে ওঠে, তোকে কখন থেকে ডাকছি, উঠছিস না, আবার বলছিস আর একটু ঘুমাতে। তোর চোখে এত ঘুম কেন রে? জাংকুক এদিক দিয়ে যাচ্ছিল, যিশুর কথা শুনতে পেয়ে রুমে ঢুকে। কি হয়েছে আপু? আর বলিস না, সেই কখন থেকে ডেকে তুলছি, বান্দার উঠার কোনো নামই নেই। তুমি যাও আপু, ওকে আমি দেখছি। যিশু কিছু না বলে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। জাংকুক এবার তের কাছে গিয়ে দাঁড়ায় এবং মনে মনে শয়তানি হাসি দিয়ে মনে মনে বলে, তোর ঘুমের আজ 12টা বাজাবো। আমার ঘুম কেড়ে নিয়ে মহারানী শান্তিতে ঘুমানো হচ্ছে, তাই না? তোমার ঘুম কিভাবে ছুটাতে হয় আমি তা ভালো করেই জানি। হঠাৎ তে চিৎকার করে ওঠে এবং চোখ বন্ধ করেই বলে, ও মা গো, তুমি কোনে গেলা? দেখো এসে আমার ছাদ ফুটো হয়ে গেছে, ছাদ ফুটো হয়ে পানি পড়ছে। এবার জাংকুক তেকে ধমক দিয়ে বলে ওঠে, এই চুপ কর, কি সব বলছিস পাগলের মতো? জাংকুকের ধমকে তে চোখ খুলে তাকায়, দেখতে পাই জাংকুক পানির জগ নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে জাংকুকেই পানি ঢেলেছে। এই ভেবে তের রাগ উঠে যায় এবং জাংকুককে বলে, তুমি আমার গায়ে পানি ঢেলেছো কেন? সকাল সকাল আমাকে ভিজিয়ে দিয়েছো। তুমি আমাকে কি পেয়েছো? হ্যাঁ? আর কথা না বলে চুপচাপ উঠে ফ্রেশ হয়ে নে, নয়তো তোকে সুইমিং পুলে নিয়ে পানির মধ্যে চুবাবো। আর সাসিমনির হাতের খুন্তির বাড়ি তো আছেই, এবার যাবি নাকি বসে থাকবি? তে এবার দমে গেল, কারণ খাটাসটা যা বলছে পরে সেটাই করবে। তে জাংকুককে মনে মনে গালি দিতে দিতে ওয়াশরুমে ঢুকে যায়। শয়তান, বানর, হনুমান, ডাইনোসর, কুত্তা, বিলাই, দেখিস তোর কপালে বউ জুটবে না। আর যদি জোটেও তো 100 ব্যাটার সাথে ভেগে যাবে। এটা এই তের অভিশাপ, দেখে নিস উগান্ডার উগান্ডা। ড্রয়িং রুমে বড়রা সবাই বসে আছে, বিয়ে নিয়ে আলোচনা করছে সবাই। বিয়েতে কে কি করবে, কে কি কেনাকাটা করবে, এসব নিয়ে গল্প করছে সব ভাই বোনেরা মিলে। তের ছোট চাচা আর 2 মেয়ে, লিসা আর জেনি, ছেলে সুগা আর তের ভাই জেহব, তের ফুপির মেয়ে ন্যান্সি আর রোরা। এরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। সবাই ঠিক করেছে আজ তারা শপিং এ যাবে। তে জিমিনকে বলে আজ সে কলেজ যাবে না, জিমিন যেন এসে পড়ে তাদের বাসায়, একসাথেই মার্কেটে যাবে। সবাই খাবার খেয়ে যার যার রুমে চলে যায় রেডি হতে। জিমিন কারোর সাথে ফোনে কথা বলতে বলতে গেট দিয়ে তেদের বাড়িতে ঢুকছিল, তখনই কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। কিন্তু জিমিন পড়ার আগে একটা বলিষ্ঠ হাত এসে আঁকড়ে ধরে জিমিনের কোমর। জিমিন মাথা তুলে দেখে সুগা তাকে আঁকড়ে ধরে আছে। দুজনের চোখ মিলিত হয়, একে অপরের দিকে স্থির দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে থাকে। সামনে থাকা যুবকের চোখে আছে হাজারো না বলা ভাষা, এক গভীর আবেগ লুকিয়ে আছে ওই চোখে। হঠাৎ জিমিনের হুঁশ আসে। জিমিন নিজেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু সুগা ছাড়ার পরিবর্তে আরো শক্ত করে আঁকড়ে ধরে জিমিনের কোমর। জিমিন চোখ বন্ধ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছাড়ুন ভাইয়া, কেউ দেখে ফেললে অন্য কিছু ভাববে। সুগা তো এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল তার মায়াবিনীকে, কিন্তু জিমিনের ভাইয়া ডাকটা শুনে তার রাগ উঠে যায় এবং বলে,
এই মেয়ে, আমি তোমার কোন জন্মের ভাইয়া লাগি? আর একবার যদি শুনেছি আমাকে ভাইয়া ডেকেছো, তাহলে তোমার ওই মুখের নকশা আমি পাল্টে দেব। এই বলে সুগা হন হন করে সেখান থেকে চলে যায়। আর এদিকে জিমিন ক্যাবলা কান্তের ন্যায় দাঁড়িয়ে থাকে আর ভাবে, হঠাৎ এই লোকটা ডেকে গেল কেন? সে তো ভাইয়াই ডেকেছে, তাতে কি এমন হয়েছে? জিমিন আর কিছু না ভেবে বাড়ির ভিতরে ঢুকে তের আম্মুকে সালাম দিয়ে কুশল বিনিময় করে। তের আম্মু তো সেই খুশি হয়েছে জিমিনকে দেখে। তিনি বলেন, মা তুমি বসো, তোমার জন্য কিছু নিয়ে আসি। আন্টি, আপনিও তো অস্থির হবেন না, আমি খেয়ে এসেছি বাসা থেকে, এখন আর কিছু খাবো না। আমি এখন তের কাছে যাই। আচ্ছা মা, তে তার রুমে আছে, গিয়ে দেখো। জিমিন মুচকি হেসে তের রুমের দিকে চলে যায়। গিয়ে দেখে তে আয়নার সামনে বসে কি যেন করছে। জিমিন চুপি চুপি গিয়ে তের চোখ পিছন থেকে ধরে ফেলে। তে বুঝতে পারে কে এসেছে। সে মুচকি হেসে বলে উঠে, জিমিন তুই এসেছিস? জিমিন চোখ ছেড়ে দিয়ে বলে, না আমি আসিনি, আমার ভূত এসেছে। তে জিমিনের কথা হেসে দেয়। কিছুক্ষণ পর তে আর জিমিন রুম থেকে বেরিয়ে আসে একদম রেডি হয়ে। তারা দুজন সিঁড়ি বেয়ে নামছিল। সোফায় জাঙ্কুক বসে ফোন টিপছিল। কারো পায়ের শব্দ পেয়ে মুখ তুলে উপরের দিকে তাকায়। তার চোখ তেতে পড়তে সে স্থির হয়ে যায়। হার্টবিট দ্রুত গতিতে বিট করতে থাকে। তার নিঃশ্বাস ঘন হয়ে আসে, গলা শুকিয়ে আসছে তার। সে শুকনো একটা ঢোক গিলে। তার এই মুহূর্তে পানির প্রয়োজন, খুব প্রয়োজন। তখনই তার সামনে কেউ একজন পানির গ্লাস এগিয়ে দেয়। জাঙ্কুক তাকিয়ে দেখে সুগা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। সুগা জাঙ্কুককে বলে উঠে, পানিটা খেয়ে নাও, আমার মনে হচ্ছে এই মুহূর্তে তোমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই পানিটা নিয়ে এলাম। আর নিজেকে কন্ট্রোল করো, যেভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে যেন গিলে খাবে। নজর ঠিক করো ভাই, নয়তো নজর লেগে যাবে। সুগার কথায় জাঙ্কুক বাঁকা হেসে বলে উঠে, আর বলিস না, ওকে দেখলে আপনা আপনি আমার চোখ দুটা বেহায়া হয়ে যায়, মন চায় সারাক্ষণ দেখতে থাকি। এই বলে দুজন হেসে দেয়। সবাই রওনা হয় শপিং করার উদ্দেশ্যে। সবাই যার যার পছন্দে কেনাকাটা করছে, কিন্তু তে কিছুই পছন্দ করতে পারছে না। তার কেমন সবকিছু তালাগড় লাগছে। আর তা জাঙ্কুক দূর থেকে দেখতে পাচ্ছে। সে তের পাশে এসে দাঁড়ায়। কি রে, তুই এভাবে বসে আছিস কেন? কিছু নিচ্ছিস না কেন? কোনটা নিব কিছুই বুঝতে পারছি না। জাঙ্কুক মুচকি হেসে তের জন্য জামা পছন্দ করতে শুরু করে। সব কেনাকাটা শেষ করতে করতে অনেক সময় লেগে যায়। তাই তারা সিদ্ধান্ত নেয় রেস্টুরেন্টে কিছু খেয়ে তারপর বাড়ি যাবে। সবার খাওয়া দাওয়া শেষ হলে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। রাতে তে রুমে যায়। তার চোখ বিছানায় যেতেই একটা প্যাকেট দেখতে পায়। সে কৌতূহল নিয়ে প্যাকেটটা খোলে কি আছে দেখার জন্য। প্যাকেটটা খুলতে তার চোখ বিস্ময়ে হা হয়ে যায়। একটা খুব সুন্দর কালো রঙের সিল্কি শাড়ি, অসম্ভব সুন্দর দেখতে শাড়িটা। সাথে কাঁচের কালো রঙের চুড়ি, সাথে একটা ভাঁজ করা কাগজ। সে কাগজটা খুলে দেখতে পাই, আমার রঙে তোমায় রাঙাতে চাই, তাই তো এই উপহার। মায়াবিনী, সাজবে কি আমার রঙে? আমার এই তৃষ্ণার্ত চোখ দুটি গভীর আগ্রহ নিয়ে আছে তোমাকে এই রূপে দেখার জন্য। যদি তোমার মন চায় তাহলে কোনো একদিন নিজেকে সাজিয়ে নিও আমার রঙে। এই লেখাগুলো পড়ে মুচকি হাসে। হয়তো বুঝতে পেরেছে এসব কার কাজ। সে সেই প্যাকেটটা আলমারিতে ঢুকিয়ে রাখে।